আমার তো দুটো কিডনি ড্যামেজ হয়ে যায়। প্রথম ডক্টর আমাকে বলেছে তোমার সার্জারি করার সম্ভব না, তুমি ট্রান্সপ্লান্ট করা যাবে না। আমি এমন এমন জায়গা থেকে দোয়া পেয়েছি, আমার বাসায় হঠাৎ করে দেখছি আমি জমজমের পানি চলে এসেছে, কে দিয়েছে আমি জানি না। বাবা মার একটা সেপারেশনের ব্যাপার, আপনি খুব ছোট মানুষ তখন। আমার বাবা যে এত বিশাল মাপের একজন মিউজিক কম্পোজার এটা বুঝতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। সকালে রোদে মিষ্টি হেসে গে জানালায় দাঁড়াতে চোখ তোমাতে। সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আজকে আমার সঙ্গে খুবই স্পেশাল একজন অতিথি। তিনি বহু বছর ধরে গানের অঙ্গনে আছেন, আপনাদের মন রাঙিয়ে আসছেন। তিনি আর কেউ নয়, আলিফ আলাউদ্দিন। কেমন আছেন? খুব ভালো আছি। আজকে যে বিষয়ে কথাটা বলবো সেটা শুরুতেই আপনার 4 নম্বর অ্যালবাম এসেছে, আলিফ আলাউদ্দিন 4। প্রথমে একটু খুব নামটাই একটু মজার, যে সবাই তো বিভিন্ন নামে অ্যালবাম করে থাকেন, আপনার নামটা নিজের নামে। এটার পেছনের গল্পটা একটু শুনতে চাই। মানে যেমন প্রথম অ্যালবামটা প্রোডাকশন নিজেই চুজ করেছিল একটা গানের নামে, দ্বিতীয় অ্যালবামটা আমি চুজ করেছিলাম, থার্ড অ্যালবাম এরকম হয় না, একটা গানের নামে ইউজুয়ালি সবাই করে, যে কোনো একটা গান চুজ টাইটেল করে। ট্র্যাক অনুযায়ী আমার যেটা হয়েছে যে এবার আমার কাছে মনে হয়েছে যে না, এবার জাস্ট ইটস অ্যাবাউট মি। কারণ আমি এত বছর পরে গানে ফিরে এসেছি এই সেন্সে যে রেকর্ড করছি অ্যালবাম, তো ওই হিসাবে এই অ্যালবামটা আমার নামেই থাকা উচিত, বিকজ ইট রিপ্রেজেন্টস মি। এবং এখানে আমি অনেকগুলো গান করেছি, এক একটা এক এক ধরনের, তো এই জন্য আমি একটা গান সিলেক্ট করতে চাইনি, আমি চাইছি পুরোটাই এটা আমার সাউন্ড এবং এটা আপনার টেস্ট দর্শককে দেবার জন্য। আসলেই খুবই ভালো, এবং গানগুলো তো শুনে ফেললাম, জাস্ট 2 দিন হলো রিলিজ হয়েছে, এবং এক একটা গান সত্যি এক এক রকম। এবং আপনি আপনার মা কিংবদন্তি শিল্পী আমাদের সালমা আলীর গান করেছেন, আপনি আপনার নিজের লেখা সুর করা গান করেছেন, এবং সবগুলো গান আপনার জীবনসঙ্গী উনি করেছেন। তো একটি এই অ্যালবামের পেছনের গানগুলো তৈরি হবার নানা স্মৃতি, নানা চড়াই উতরাই সংগ্রাম থাকে, একটু শুনতে চাই। অ্যালবামে টোটাল 6টা গান আছে। তো আপনি যেটা বললেন যে দুটো গান তো রিমেক করেছি, দুটোই আমার মার গাওয়া গান। একটি গান হচ্ছে দেখো তো আমায়, এই গানটি শ্রদ্ধেয় আয়ুব বাচ্চুর সুর এবং শ্রদ্ধেয় কাউসার আহমেদ চৌধুরীর লেখা, এবং এটা 91-92-তে বিটিভিতে একটি অনুষ্ঠানে আমার মা গিয়েছিলেন। ওখানে আয়ুব বাচ্চু, ওনাকে মামা বলি আমি, আয়ুব বাচ্চু মামা, উনি ছিলেন, পুরো প্রোগ্রামটা উনি কোঅর্ডিনেট করেছিলেন। ওনার অনেকগুলো গান মিলে একটা অনুষ্ঠান হয়েছিল, তো সেখানে এই গানটা অসম্ভব জনপ্রিয়তা পায়। তো মাথায় সবসময় ছিল এই গানটা আমি কোনো দিন করবো, তো ফাইনালি আমি করতে পেরেছি এবার। আরেকটি গান আমার মার অসম্ভব জনপ্রিয় ছিল, সেটা হচ্ছে কাগজ আছে কলম আছে, অনেক জনপ্রিয় একটা গান ছিল, যেটা আমার বাবার সুর করা, এবং লেখা হচ্ছে মনিরুজ্জামান মনির চাচার লেখা। তো ওই গানটা আমি অনেক বছর পরে রিমেক করেছি। আমি খুবই এক্সাইটেড যে আমি এই গানটা করতে পেরেছি, এবং আমি হ্যাপি গানটা করতে পেরে। আর বাকি 4টা মৌলিক গান তো করেছি আমার মতো, আমি ফাইসাল দুজন মিলে, এবং আমরা ফর্চুনেটলি প্রায় 20 বছর হয়ে গেল একসাথে আমরা গান করছি। তো আমাদের একটা খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে মিউজিকের ক্ষেত্রে। হয় ও গান লিখছে, ও সুর করছে, মাঝে মাঝে আমি লিখছি, ও সুর করছে। এই ফার্স্ট টাইম আমি নিজেও সুর করেছি, আগেও করেছি টুকটাক, কিন্তু পুরো গান সুর এরকম করে হয়তো ওভাবে করা হয়নি। তো এই আর কি। আর বলবো যে ওভারঅল অ্যালবামটা নিয়ে আমি স্যাটিসফাইড। এই সময় যে গান হচ্ছে, কিছু চটুল গান হচ্ছে যেটা খুব জনপ্রিয় হয় সহজে, বা কিছু রোমান্টিক মেলোডি গান তো আজীবন চলে আসছে আমাদের, সেই আপনাদের মা বা তারও আগের আমল থেকে চলে আসছে। কিন্তু আপনি সবসময় একটু ডিফারেন্ট টাচের এবং ডিফারেন্ট আঙ্গিকের গান করে আসছেন। ওয়েস্টার্ন মিউজিকটাকে বোধহয় আপনি বেশি নিজের ভিতরে আয়ত্তও করেছেন। তো আমি সত্যি এটাই জানতে চাই যে বাবা একজন ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল এবং মেলোডিয়াস গানের জন্য আমাদের বিখ্যাত কিংবদন্তি আলাউদ্দিন আলী, কিন্তু আপনি বাবা মার থেকে বের হয়ে আসলেন কেন গানের টেস্টের ক্ষেত্রে? এটার আই গেস এই জন্যই যে বাবা মা এমন একটা জায়গায়, এত মানে শীর্ষে এমন একটা জায়গায় আছেন, তাদের নিজেদের যোগ্যতা এমন একটা জায়গায় পৌঁছেছেন যে ওটা কখনো নিজেকে মনে হয়নি যে ওটার ধারের কাছে কখনো যেতে পারবো। সো সবসময় চেষ্টা করেছি যে আমি ডিফারেন্ট কিছু কি করতে পারি কিনা, আমার কাছে মনে হয়েছে। এবং আমি আমার 2 মামা তারা ব্যান্ড করতেন অনেক আগে থেকে, তো ছোটোবেলা তাদের মিউজিকটা আমাকে খুব ইনফ্লুয়েন্স করতো। তো ওখান থেকেই আসলে একটু ওয়েস্টার্ন মিউজিক শোনা, একটু ব্যান্ডের গান শোনা, এবং সেখান থেকে আমার নিজের একটা টেস্ট বা একটা সার্টেন সাউন্ড তৈরি হয়েছে। ওখান থেকেই আসলে আমার আলাদা হওয়া। আমি দেখেছি যে আপনি আগে বিভিন্ন টেলিভিশনে, বিটিভি থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে দেখতাম বিদেশি ভাষারও গান করছেন। তো মোটামুটি ওই আপনার আসলে বাবা মা কখনো বেঁধে দেয়নি যে তুমি এই আমাদের যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে গান সেটার মধ্যেই থাকো, আপনাকে বোধহয় স্বাধীনতা দিয়ে দিয়েছিল? না, এবং এটা খুব ইন্টারেস্টিং। এরকম আমার প্রথম অ্যালবামটা আমি যখন বলি, সেটা 1998-এ রিলিজ হয়, ঠিক আমি ও লেভেল দিচ্ছি ওরকম সময়। তো
রেকর্ডিং যখন শুরু করি আব্বুই কিন্তু হঠাৎ করে এসে বললেন যে আমার কিছু পুরোনো গান আমি তোমাকে দিয়ে করাবো, সেখানে তুমি তোমার মতো করে গাইবে। এবং ওখানে আমার মনে আছে আমি র্যাপ করেছিলাম। ও এত বছর হ্যাঁ, আগে। এবং আমার বাবা কতটাই মানে আধুনিক ছিলেন, modern ছিলেন। থিঙ্কার ছিলেন। আমার বাবাই কিন্তু এগুলো আমাকে দিয়ে গাইয়েছেন। পরে আমার মনে আছে যে আমি অনেকের কাছে মানে আমার বিভিন্ন রকমের ক্রিটিসিজম শুনতে হয়েছে, হ্যাঁ তুমি তোমার বাবার গান নষ্ট করেছো। আমি তো করিনি, আমার বাবাই আমাকে দিয়ে করেছে। তো ওই যে ওই এবং উনি মাইন্ডটা চেয়েছেন যে যুগের সাথে এবং একটু Absolutely, my dad was very হ্যাঁ, modern. right. এবং আমার বাবা আমার সাথে বসে আমি আমার বাবা ওয়েস্টার্ন মিউজিক বা বিদেশি বিভিন্ন ধরনের গান যখন আমি শুনতাম, আমার বাবা আমার সাথে ডিসকাস করতেন, শুনতেন গানগুলো, যেটা পছন্দ হতো আমার সাথে শেয়ার করে বলতেন এই গানটা ভালো হচ্ছে, এই গানটা সুন্দর, তো কার গান এটা, আমরা খুব ডিসকাস করতাম। আমার বাবা তারপরে বাইরে গেলে, দেশের বাইরে গেলে, যখন ইভেন ইন্ডিয়াতে গেলেও আমার জন্য এক গাদা ক্যাসেটস নিয়ে আসতেন বাইরের, যেহেতু আমি বাইরের শিল্পীদের গান শুনতে পছন্দ করতাম, সিডি বা ক্যাসেটস এগুলো নিয়ে আসতেন সবসময়। তো he was always open to all kinds of music. একদম। এবং তাই ভাবছি যে একদিকে তো বাবা আর আপনার সকল খালারা গান করেন, মানে খালা, মামা, এবং এটা একটু clear করি। রেবেকা, উনি তো একদম নজরুল সঙ্গীত করেন, তাই না? তারপরে আপনার অন্য খালারা তো আধুনিক এবং এই জনরার গানই করেন। সেখানে সবাই দেখলাম যে খুবই সাপোর্টিভ আপনার কাজের ব্যাপারে। এবং এটাই বলছিলাম যে কয়দিন আগে এই যে অ্যালবামের মোড়ক উন্মোচন আপনারা করলেন, সেখানে দেখলাম সবার একটা মিলন মেলা হলো। ওটাও একটু জানতে চাই যে আপনার খুব ক্লোজ সঙ্গীত শিল্পীরা আসলেন, সবাইকে নিয়ে একটু শুনতে চাই আমি। আমাদের ফ্যামিলি শুধু মার দিকে না, আমি এত ফরচুনেট, আমি জানি না এটা কজনের ভাগ্যে হয়। আমার বাবার সাইডের সবাই অলমোস্ট মিউজিক করে, আমার মার সাইডেরও সবাই মিউজিক করে। সো আমি দুই দিক থেকে আমি এত এনরিচড মিউজিক্যালি। এত বড় মিউজিক্যাল ফ্যামিলি বাংলাদেশে মানে নেই। এটা একটা ব্লেসিং আমার কাছে মনে হয়, যে এরকম আমি দেখিনি। একটু যদি শুনতে চাই যে কে কি করেন আপনার মানে বাবার সাইডে, এবং যাদেরকে সবাই আমরা চিনি মার সাইডে, সব একটু মার বলে যাই। সাইডে তো আছেই, আমার রেবেকা খালার কথা বললেন, আবিদা সুলতানা সবাই চেনেন। আমার মা, আমার মেজো খালা, উনি ওইভাবে লাইমলাইটে কাজ করেননি, কিন্তু উনি অসম্ভব সুন্দর হাওয়াইন গিটার প্লে করেন। যারা হাওয়াইন গিটার শোনেন তারা মামা সবাই শওকত আলী চিনবেন। ইমন। আমার ছোট খালা চিত্রা সুলতানা, তিনি অসম্ভব সুন্দর গান গাইতেন, এখন বিদেশে আছেন, কিন্তু একদম পুরোপুরি কালচারাল সাইড দিয়ে আমেরিকাতে এসে কাজ করছেন, ওখানে পুরোপুরি ইনভলভড মিউজিক নিয়ে কাজ করছেন। আমার দুই মামা, বড় মামা হচ্ছে বড় মামা হচ্ছে সুমন মামা, যার সাথে আমি পেন্টাগন আমার ব্যান্ড, আর ছোট মামা তো শওকত আলী ইমন মামা, অনেকেই চেনেন তাকে। খালু রফিকুল এবং আলম, খালু রফিকুল হ্যাঁ, আলম, বাহ, সেটাই। অনেক লম্বা পুরোপুরি একটা, এদিকে হ্যাঁ। আমার। আর বাবার দিকে যদি বলি, বাবার সাইডে তো আসলে আবু তাহের, আমার তাহের ভাই, উনি মারা গেছেন বেশ কিছু বছর হলো। তারপরে কিছুদিন আগে আলী আকবর, রূপু ভাই মারা গেলেন। উনি আমার ফুফাতো ভাই ছিলেন। মনসুর আলী ইত্যাদিতে কি ফুপা, পরিমাণ কাজ করেছেন উনি, না? অবশ্যই অনেক। এবং মনসুর আলী আমার ফুপা ছিলেন। তো এরকম মিউজিকের ইন্ডাস্ট্রিতে আমাদের আরো অনেক আছেন, আরো যেমন শুভ ভাই আছেন, শুভ ভাইকে অনেকে চেনেন। তো ওইভাবেই বলবো যে এবং বাবার আপনার দিকে, পরের মার দিকে প্রজন্ম অনেক আসছে মনে হয় গানে, Absolutely. রাইট? আপনার মেয়েও বোধহয়, আমি শুনেছি আমার যে মেয়ে খুব music ফিওনা খুব পছন্দ ভালো গান করে, music করে, হ্যাঁ। এবং আপনার শওকত আলী ইমনের মেয়ে যিনি, সেও খুব ভালো ও খুব ভালো গান করে। হ্যাঁ। ইনফ্যাক্ট কিছুদিন আগে আমার বড় মামা যে সুমন মামার মেয়ে লুবাইনা, ও দ্য কেজ নামে একটা রিয়েলিটি শোতে ও একদম খুবই ভালো করেছে। So কোথায়, ওখানে দেশের ওর বাইরে? band আছে, না দেশে। ও আচ্ছা, এখানে দ্য কেজ নামে যে রিয়েলিটি শোটা হচ্ছে, ওটার মধ্যে সেকেন্ড সিজনে খুবই ভালো একটা পজিশনে আসছে। তার মানে আপনারা দিয়ে যাচ্ছেন, উত্তরাধিকার হচ্ছে আর কি। হচ্ছে। এটা বিউটিফুল কিন্তু, কারণ এই লেগেসিটা তো ধরে রাখাটা আসলে নিজেদেরই দায়িত্ব। দর্শক আজীবন মনের মনিকোঠায় রাখবে তাদের, আশা করি। সেই সাথে যদি নিজেরা চর্চাটা করে এবং একটা ফাউন্ডেশনের মতো হয়, এটা নিয়ে কোনো প্ল্যান আছে কিনা যে বাবাকে নিয়ে বা মাকে নিয়ে সংরক্ষণ করা কাজ, এবং সেটা নিয়ে হয়তো একটা, আমি যদি বলি বশির আহমেদ এবং তার আহমেদের দুই ছেলে মেয়ে রাজা বশির এবং হুমায়রা বশির, তারা কিন্তু একটা ফাউন্ডেশন করে আর বশির আহমেদ পুরস্কার প্রদান করছে প্রত্যেক বছর। ওনারা ম্যাডাম, সাবিনা ম্যাডাম পেলেন ওনারা। আপনাদেরকে এই প্ল্যান আছে কিনা কোনো? সো ফার না, এখনো পর্যন্ত এরকম কোনো প্ল্যান নেই। আসলে আমি নিজেও একটু অসুস্থ ছিলাম, তো একটু মানে কি বলবো, একটু গুছিয়ে একটা জায়গায় এসেছি। সো ডেফিনেটলি আব্বুর গান নিয়ে আমার প্ল্যান আছে, যে আব্বুর তো অনেক গান, সেই গানগুলো নিয়ে অ্যাটলিস্ট কিছু একটা করা। তো ছোট আকারে যেমন শুরু করেছি, আব্বুর প্রতি বছর জন্মদিনে কিছু গান আমি রিমেক করার চেষ্টা করি, আনপ্লাগড ভার্সন করে বা কোনো একটা ভাবে আমার নিজের মতো করে আমি সন্তান হিসেবে ট্রিবিউট একটা করার চেষ্টা করি। তো দেখি আস্তে আস্তে আমার প্ল্যান আছে একটু একটু করে বড় করা যায় কিভাবে। এবং আপনার মায়ের গান আপনি গিয়েছেন একটু ডিফারেন্ট আছে, ওই যে আপনার নিজস্বতা তো এসেছে, একটু ওয়েস্টার্নাইজ ভার্সন, এবং সেটা ভয়েসেও আছে এবং সেটা অবশ্যই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে তো আছেই। আপনি যদি আপনাকে ওই প্রশ্নটা ধরেন, আমি ধরে নিতে বলছি যে মা বেঁচে আছেন এবং শুনছেন গানটা, কি বলতেন উনি, আপনি কি মনে করেন? মা বেঁচে থাকলে তো আমি মার কাছ থেকে প্রথমত, মানে আমার মায়ের, শি ওয়াজ মাই মিউজিক টিচার, Right, আমি জানি, হ্যাঁ। তো
আমার মায়ের কাছ থেকে আমি আরো মানে সুন্দর করে গানগুলো তুলতে পারতাম, যে মা এই জায়গাটা আরেকটু কিভাবে করা যায়, এই জায়গাটা তুমি এইভাবে কিভাবে গেয়েছো, তুমি একটু গেয়ে শোনাও। সো এইভাবে আমাদের লার্নিংটা আম্মুর কাছ থেকে ছিল। আমি আম্মুর কাছ থেকে সবসময় এইভাবে এই লাইনটা করে দাও, এই লাইনটা। আর আমার মা খুব মানে পারফেকশনিস্ট, না না এই জায়গাটা হয়নি, আবার করো আবার করো। এবং এরকম উনি করে খুব করে। কম গান গিয়েছেন কিন্তু খুবই কালজয়ী কিছু গানে উনি গিয়েছেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একজন শিল্পীর জন্য। হিউজ গান উনি করে যাননি যে অনেক হাজার হাজার গান তা না, কিন্তু যে গানগুলো করেছেন ওটা একটা আমি বলবো যে যারা গান শেখে এবং গানের স্টুডেন্ট তারা বলবে যে না এই গানগুলো চর্চা করা এবং আত্মস্থ করা দরকার। সুন্দর খুব সুন্দর কঠিন গান। গাওয়াটা, এটা তো সত্যি কথা। Absolutely, হ্যাঁ। তো আমি একটু সত্যি আপনার মায়ের 2 লাইন শুনতে চাই, মিস করবো না, যদি খালি গলায় প্লিজ আমাদের দর্শকের জন্য। কাগজ আছে কলম আছে লেখার ভাষা নাই, কেমন কইরা মনের কথা তোমারই জানাই। তুমি আছো চট্টগ্রামে জাহাজ বন্দরে, কত রঙে রঙিলা মন নঙ্গর করে বন্দরে। আর কি তোমার পাওয়ার আশা নাই? যে আপনার যে কঠিন অসুখটা ছিল কিভাবে আপনি ওভারকাম করেছিলেন এবং আমার মানসিক জায়গাটা কি ছিল? আমার তো দুটো কিডনি ড্যামেজ হয়ে যায়। আমার পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটা একটা জেনেটিক একটা সিচুয়েশন। তো ওটার জন্য আমার যেটা হয়েছে যে আস্তে আস্তে কিডনি একটা পর্যায়ে গিয়ে ড্যামেজ হয়ে যায়, কিডনি ফাংশন বন্ধ হয়ে যায়। তো তখন আমার ডায়ালাইসিস শুরু করতে হয়। তো ডায়ালাইসিস করেছি প্রায় 1.5 বছর, এবং তারপরে আমার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে সাকসেসফুলি, আলহামদুলিল্লাহ। প্রায় 3 বছর হলো। এখন আমি এই তো ভালো আছি, এতটুকু বলতে পারি। কিন্তু এটা লম্বা সময় আপনাকে এটার মধ্যে থাকতে হয়েছিল না? হ্যাঁ, একটা লম্বা সময়। কতটা কত বছরের জার্নি ছিল শুরু? আমি জেনেছি তো অনেক বছর আগে, 2006-এর দিকে আমার ডায়াগনোসিসটা হয়। তো আমি অনেক বছর ধরেই জানি আমার কিডনির একটা প্রবলেম আছে, এবং ডক্টর তখনই আমাকে বলেছিল যে এটা আস্তে আস্তে কিডনিটা, মানে এটা কোনো ট্রিটমেন্ট নেই, এটা ইভেনচুয়ালি একটা পর্যায়ে গিয়ে কিডনিটা নষ্ট হয়ে যাবে, এবং ওটাই হয়েছে ওভার দ্য ইয়ার্স। এবং তারপরে তো এটাই যে এখন ট্রান্সপ্লান্টটা ফাইনালি হলো, হওয়ার পরে এখন ভালো আছি। ছোট মেয়ে ছিল, মানে ও আপনার আসলে কেমন লাগতো, যে কখনো কি খুব ভেঙে পড়তেন বা মানে থাকে না আমরা সবসময়, আমরা তো একটা সময় চলেই যাব, ওই চিন্তা ভর করতো কিনা একটু জানতে চাই। আমি আসলে একটা হচ্ছে কিডনি প্রবলেম অনেকেরই হয় হয়তো, কিন্তু আমার আবার কিডনি মানে ট্রান্সপ্লান্টের সিচুয়েশনে অনেকগুলো ঝামেলা গেছে। মানে ইউজুয়ালি এত প্রবলেম অনেকের হয় না। আমার যেমন আরও কিছু ইস্যু ছোটোখাটো ওই সময় হয়েছে, যেটার জন্য আমার ট্রান্সপ্লান্টটা একটু কমপ্লিকেটেড হয়ে গিয়েছিল, পুরো ওই প্রসেসটাই অনেক কমপ্লিকেটেড হয়ে গিয়েছিল। তো একটা সময় তো ডক্টর বলেইছিল, প্রথমে আমি যখন চেন্নাইতে যাই, যে প্রথম ডক্টর আমাকে বলেছে তোমার সার্জারি করাই সম্ভব না, তুমি ট্রান্সপ্লান্ট করা যাবে না। তো তখন তো আমি খুবই হতাশ হয়ে গিয়েছিলাম, কান্নাকাটিতে একদম মানে অসুস্থ হয়ে গিয়েছিলাম আরও, যে তাহলে কি আমি সারা জীবন এই ডায়ালিসিস করেই চলতে হবে, তাহলে কীভাবে? আর ডায়ালিসিসে এত কষ্ট, আমি এটা দিয়ে গোথ্রু করেছি, যারা হয়তো অনেকেই করছেন তারা জানেন। আল্লাহর অশেষ মেহেরবান যে আমার ট্রান্সপ্লান্টটা হয়েছে। এবং ওই সময়টা আসলে ট্রান্সপ্লান্টের আগেও অবশ্যই আমার বারবারই একটাই টেনশন ছিল যে আমার একটা ছোট মেয়ে আছে, এবং আশা করি যেন মানে সুস্থ হয়ে ফিরতে পারি, আল্লাহর কাছে এটাই দোয়া ছিল, এবং আলহামদুলিল্লাহ সেটা হয়েছে। এবং এই আমি জানি যে পুরো জার্নিতে আপনার হাজব্যান্ডের ভূমিকা, মানে আমি বিভিন্ন আপনি লেখাতেও লিখেছেন অনেক জায়গাতে, আপনার যেহেতু আমি ফেসবুকে আছি আপনার সাথে অনেকবার দেখেছি, ওনার কথাও জানতে চাই। কারণ সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে নারীরাই তো একটা চলাটা খুব কঠিন তাদের জন্য, সেই সাথে যদি হাজব্যান্ড এরকম সাপোর্টিভ না হয়, এত লম্বা একটা জার্নি পার করা, আপনি একটু বলেন। আমার হাজব্যান্ড কাজী ফয়সাল আহমেদ, ও তো প্রথমত কর্পোরেট জব করে, তবে তারপরেও তার থেকে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে ও খুবই ভালো একজন ওয়েল নোন গিটারিস্ট, ও আর্টসেল ব্যান্ডে আছে। তাছাড়া ও নিজের একটা আলাদা পরিচয় আছে, খুব ভালো মিউজিক কম্পোজ করে এবং গিটার প্লে করে। ওর সাথে আমার সম্পর্কটা, এটা আমার মনে হয় আল্লাহ প্রদত্ত, কারণ আমার লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস আছে, যেগুলো নিয়ে আমার বিভিন্ন সময় আমি বিভিন্ন স্ট্রাগল দিয়ে গোথ্রু করেছি। আমার হাজব্যান্ড আমার সাথে না থাকলে আমি মনে হয় এই জার্নিটা কোনোভাবেই পারতাম না, প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা আমার পার্সোনাল লাইফের কোনো বিষয় হোক, আমার হেলথ ওয়াইজ কোনো ইস্যু হোক, যে কোনো কিছুতে, ইভেন আমার মিউজিক নিয়ে কোনো স্ট্রাগল হলে হি ওয়াজ অলওয়েজ দেয়ার, অ্যান্ড হি স্টিল ইজ। কারণ মিউজিকের প্রত্যেকটা ক্ষেত্রে ও আমার সাথে ছিল, এবং এই যে পুরো অ্যালবামটা আমাকে করে দেয়া, এবং ও যথেষ্ট হার্ড ওয়ার্ক করেছে। কারণ তো অ্যালবামটা শুনেছেন আপনি, সাউন্ডটা কিন্তু অনেক ডিফারেন্ট করেছে, এক একটা গানের থেকে এক একটা গান কঠিন, এবং ও ওইটাই চেষ্টা করেছে যে আমি একটু খুঁতখুঁতে টাইপের সাউন্ডের ব্যাপারে, যে না আমার ভয়েসটা এখানে ভালো লাগছে না আমার এটা, এবং ওটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে যে না, যতক্ষণ পর্যন্ত আলিফ না স্যাটিসফাইড হবে আমি ঠিক মতো করতে থাকবো, মানে হি ডিড ইট। এই জন্য আমার কাছে খুব ভালো লেগেছে যে
Overall তার মানে ওই sound-টা খুব সময় ভালো হয়েছে। অসুস্থতার সময় এরকম লেগেই ছিলেন যে Absolutely, কতটা ভালো হবে না আমি দেখে অসুস্থতার সময় দেখবো তো শেষ ওর পর্যন্ত। কথা বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাবো যে এড়িয়ে যাচ্ছি, কারণ ও না থাকলে এটা সম্ভব ছিল না। ও যেভাবে পাশে ছিল প্রত্যেকটা মুহূর্তে আমার, এমনিতে আমি যেটা বলি যে আমার বাবা মা তো চলে গেছেন, বাবা মা নেই, তো আমার কাছে নিজে একটা আর কোনো ভাই বোন নেই, আমার আপন ভাই বোন নেই। সো আমার ওই যে একটা এতিম ফিলিং হওয়ার যে ব্যাপারটা, সেটা আমার হাজবেন্ড কখনো আমাকে ওটা ফিল করতে দেয়নি যে আমার ভাই বোন নেই, ঠিক আছে, কিন্তু আমি মানে একটা বন্ধু আছে, একটা মানে একদম ছায়ার সবসময়। মতো সঙ্গী এবং আছে। আরেকটা কথা বলবো যে শুধু হাজবেন্ডের কথা বললে ভুল হবে, আমার মেয়ের কথা বলতে হবে। ও ছোট, কিন্তু ওই সময়টা ও এত ম্যাচিওরলি হ্যান্ডেল করেছে। ও আমার মনে আছে ট্রান্সপ্ল্যান্টের আগে অসুস্থ হয়ে গিয়েছে আমার টেনশনে, ওর জ্বর চলে এসেছে, ও বমি টমি করে খুব খারাপ অবস্থা, কিন্তু আমাকে বুঝতে দিচ্ছে না, আমার সামনে এসে খুব স্ট্রং। তো পরে আমি এটা জানতে পেরেছি যে ওর জ্বর চলে এসেছিল, আমার টেনশনেও খুব হয়ে গিয়েছিল। আমরা বলি না যে বিপদ আসলে আসলে মানুষ চিনতে পারি, আমরা আশেপাশের মানুষ সবাইকেই চিনতে পারি। সেক্ষেত্রে হাজবেন্ড এবং মেয়ের ইতিবাচক ভূমিকার কথা তো আপনি বললেনই, কিন্তু এমন আমি নাম না বললেও একটু উল্লেখ করতে বলছি যে স্মরণ করতে বলছি যে মনে হচ্ছে আচ্ছা এই মানুষটাকে তো আলাদাভাবে জানতাম, সে এরকম বদলে গেল, এরকম সিচুয়েশন হয়েছে আপনার ক্ষেত্রে? মানে নেগেটিভ ওয়ে? হ্যাঁ, এবং কখনো মনে হয়েছে যে আচ্ছা মানে খুব খারাপ লাগছে যে ওর আচরণটা আমার সাথে এমন কেন? না, আমি আছে দু একজন ওভাবে নাম বলবো না, কিন্তু আছে এরকম দু একজনের সাথে মানে খুব খারাপ সময়ে তাদের রেসপন্স আমি পাইনি, দু একজন আছে খুব কাছের মানুষ হয়তো। আবার আমি নাম উল্লেখ করে বলতে চাই, সেটা হচ্ছে যে আবার এমন মানুষ আছে যারা মানে মোর দেন ফ্যামিলি আনএক্সপেক্টেডলি সাপোর্ট করেছে। এরকম আমি এত ভালোবাসা পেয়েছি, এটা আমি অবশ্যই মেনশন করতে হবে। আমি এমন জায়গা থেকে দোয়া পেয়েছি, আমার বাসায় হঠাৎ করে দেখছি আমি জমজমের পানি চলে এসেছে, কে দিয়েছে আমি জানি না, কেউ একজন, তারপরে মেসেজ করেছে, আপু আপনার জন্য আমি গিয়েছিলাম, আমি নিয়ে এসেছি আপনার জন্য জমজমের পানি নিয়ে এসেছি। এরকম একটা ইনসিডেন্ট আমিও জানি, আপনার মনে আছে মনে হয়, আমি আপনার একটা ইন্টারভিউ আমি ওই অসুস্থতার সময় করেছিলাম একটা প্রিন্ট পত্রিকায়। ওটা পড়ে একজন পাঠক মানে আমাদের অফিসের নাম্বারে ফোন করে, যে নিউজটা যে করেছেন প্রথমত তার নাম্বারটা দেন, ওরা আমাকে, আমি তার সাথে কথা বললাম, সে বলল যে আমার এরকম একটা সিচুয়েশন ছিল, আমি শুনছি যে উনি অনেকদিন ধরে ভুগছেন, উনি কিন্তু মানে আমি ওনার সাথে কথা বলতে চাই, অন্তত ওনাকে বলতে পারবো যে এই সময় কিভাবে যেতে হয়, পরে আমি আপনাকে তার নাম্বারটা দিয়েছিলাম। তো এটা আমি নিজে সাক্ষী, কিন্তু এরকম হয় আসলে শিল্পীরা বোধহয় এখানেই সার্থক না, যে হয়তোবা অনেক প্রাচুর্য অনেকের থাকে না, কিন্তু এই যে আনকন্ডিশনাল লাভ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা সবাই পায় না, সব প্রফেশনের মানুষ। আমি জানি না সবাই পায় কিনা, তবে ডেফিনেটলি আমি খুবই লাকি এই সেন্সে বলবো যে, কারণ মিডিয়াতে কাজ করে আমার আশেপাশেও আমি অনেকজনকে অসুস্থ হতে দেখেছি। অবশ্যই যারা মানে কি বলবো, আমি শুধু যে গানের জন্য তা না, আমি বলবো মানুষ হিসেবে একজন কেমন সেটা মনে হয় অনেক ম্যাটার করে। তো কোনো একটা কারণে আমি আমার বন্ধু, আমার মিডিয়ার আমার কলিগ যারা আছেন, এরকম অনেকে আমার পাশে সবসময় ছিলেন, এটা একটা বড় আমার পাওয়া লাইফ। এটা সত্যি, এবং আপনি অলওয়েজ পজিটিভিটি স্প্রেড করে এসেছেন, এবং আপনি সবাইকে এত ওয়ার্মলি, যারা নতুন আসে তাদেরকে আপনি ওয়েলকাম করেন। আপনি একটা মিউজিক্যাল শো করতেন, দেখতাম একদম নতুন প্রজন্মের সিঙ্গারদের নিয়ে আপনি এত সম্মানের সাথে বসেছেন, বোঝাই যাচ্ছে না যে আপনি এত সিনিয়র একজন শিল্পী হয়ে তাকে ট্রিট করছেন, এটা অনন্য। এবং আমি একটু জানতে চাই যে আপনার খুব ভালো বন্ধু আখি আলমগীর, দিঠি আনোয়ার, তাই না, মানে ওরা আপনাদের একটা ফ্যামিলির মতো, ওদের নিয়ে একটু শুনতে চাই যে তাদের সাথে বন্ডিংটা কেমন, শুধু কি মানে বাবা মা, ওনার বাবা মা, আপনার বাবা মা একটা কলিগ ছিল ওই জন্য কি না, কিভাবে হলো? একদমই তাই, একদমই ফ্যামিলি ওয়াইজ, এটা একদমই ফ্যামিলি। কারণ কেন এরকম আখি আপার সাথে যেটা হতো যে আলমগীর আঙ্কেলের বাসায় প্রায় মানে এরকম আমার আছে যে আমি হয়তো বাসায় ঘুমাচ্ছি, 10টা বেজে গেছে, ঘুমিয়ে গেছি, 10:30টার সময় বাবা মা উঠাচ্ছে, চলো 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 আমরা একটু দাওয়াত আছে, কোথায় যাচ্ছ? আলমগীর আঙ্কেলের বাসায় যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওখানে গেলাম, হয়তো চোখে ঘুম, হয়তো বাসার কাপড় পরে চলে গেছে, ওখানে গান বাজনা হচ্ছে, সবাই জলসার মতন, আবার মাঝে মাঝে নাচানাচিও হচ্ছে, আমরা গান শুনে নাচছি, লাফালাফি করছি। এইটা নিয়েই সেদিন পরশুদিন আখি আপার সাথে যখন দেখা হলো, ওটা নিয়ে কথা হচ্ছিল যে কি সুন্দর একটা সম্পর্ক আমাদের ওখান থেকে তৈরি হয়েছে। ছোটবেলায় কি ওরকমই ছিলেন, একদম সাজগোজ? She was always very pretty and she always maintained herself. Of course তখন অনেক ছোট ছিল, আমরা সবাই ছোট ছিলাম। আর আখি আপার ব্যাপারটা হচ্ছে, আখি আপার মানে বড় হওয়াটাও আমাদের, মানে আমরা ছোট থেকে বড় হয়েছি, তো ওনার মানে বিকামিং আ স্টারটা আমরাও দেখেছি, আবার আমাদের বড় হওয়াটাও আখি আপা দেখেছেন। আর দিঠি আপু আর উপাল ভাইয়া দুজনেই মানে, আর ওনারা আমাদের সাথে গাড়ি চাচারা অলমোস্ট নেইবার ছিলেন, কাছাকাছি। তো ওনাদের বাসায় আমাদের এমনিই যাওয়া হতো, মানে শুধু দাওয়াত না, এমনি প্রায় চলে যেতাম, ওখানে আড্ডা দিতাম, খাওয়া দাওয়া।
এই সম্পর্কটার জন্যই আই গেস এখন সেটা মেনটেন হয় আর কি। এই যে এত বড় লেগেসির কথা বলছিলাম, যে দুই পরিবার, বাবা মার পক্ষ থেকে এত মিউজিক্যাল লেগেসি, আমরা দেখি যে একটুতে অনেকে অনেক বেশি স্নবিশ হয়ে পড়ে, আপনার মধ্যে দেখি না। এটা কিভাবে আসলো আসলে, বাট এটা আপনি মেনটেন করলেন কিভাবে? বা আমি যখন আপনাকে চিনতাম না শুরুর দিকে, যখন আপনি ইয়াং ছিলেন, নতুন স্টার হয়েছেন, তখন কি আপনার মধ্যে নাকুচু ভাবটা ছিল কিনা, সত্যি জানতে চাই আজকে। আমি জানি না আমার মধ্যে নাকুচু ভাব ছিল কিনা, আমার মনে হয় না। আমি মানুষটা যেরকম এখনো আছি সেরকমই সবসময় ছিলাম। আমার মধ্যে এটা একটা কারণ আছে, হয়তো আমি ছোটবেলা থেকে মিডিয়ার দেখে এসেছি, তো সো আমার কাছে হঠাৎ করে কিছু হয়ে গেলাম এটা কখনো মনে হয়নি, এই ফিলিংটা কখনো আসেনি। কারণ আমি তো ছোটবেলা থেকে মিডিয়াতেই আছি, মিডিয়াতেই বড় হয়েছি, সবাইকে দেখে দেখে একটা ফ্যামিলির মতো আমার কাছে মনে হয়েছে। তো আমি যখন আস্তে আস্তে একটু পরিচিতি পেয়েছি, আমার কাছে মনে হয়েছে এটাই তো নর্মাল। তো এই জন্য আমি ব্যাপারটাকে খুব গ্রেসফুলি নিয়েছি, এবং এখনও আমার সাথে অনেক জুনিয়র ছেলে মেয়ে যারা কাজ করে তাদের সবার সাথে আমি খুবই কোয়ার্ডিয়াল থাকার চেষ্টা করি। সবসময় হাসি খুশি থাকেন, কিন্তু আপনার জীবনটা আসলে অত বেশি সরল রৈখিক ছিল না আসলে। যদি তুলতেই হয়, মানে সবাই জানে বিষয়টা, এই জন্যই তোলা যে বাবা মার একটা সেপারেশনের ব্যাপার। আপনি খুব ছোট মানুষ তখন, মিউজিকের দুই দিকপাল কিন্তু ওনারা একসাথে আর থাকতে পারছেন না, এবং আপনি সেই ব্রেকিং ফ্যামিলিতে বড় হলেন। এবং আমি যতটুকু জানি যে আপনি মার সাথেই বেশি সময় থাকতেন, তখন বাবার সাথে ইকুয়েশনটা কেমন ছিল? আর ওই পারস্পরিক রেসপেক্টটা তো ছিল কিনা, যে নাকি কিরকম ছিল মহলটা তখন আপনার ভিতরে, কি এটা যাচ্ছিল? খুব ডিফিকাল্ট বলা, কারণ প্রথম দিকে যেটা ছিল খুব অভিমান ছিল, স্বাভাবিকভাবে বয়স অনেক কম ছিল। হ্যাঁ, বাবার অভিমান ছিল, তবে সেটা বেশি দিন না, হয়তো 1 বছরের মতো, কিন্তু যোগাযোগ সব সময় ছিল। বাবা ফোন করতেন, কথা বলতাম, দেখা হতো, বেড়াতে যেতাম। তারপরে একটা পর্যায়ে নর্মাল হয়ে গেল বয়সের সাথে সাথে। হ্যাঁ, বয়সের সাথে সাথে বেশি দিনের মানে কথা বলা বা মন খারাপটা আমার পক্ষ থেকে বেশি দিন না। সেপারেশনটা 15-16 এরকম হবে। তখন তো একটা ওইটা খুবই খুব একটা ক্রিটিক্যাল টাইম, সেটা টিনেজ লাইফটা আর কি। তো এরকম টাইমে, এবং তার থেকে বড় কথা আপনি হচ্ছে কারণ যে খোঁজার চেষ্টা করেননি কখনো? না, ওইটা আসলে কি কারণ, এটা এখন একটা মানে এটা একটা কাপলের ব্যাপার, তাদের নিজেদের মধ্যে বনিবনা হচ্ছে না, তো সেখান থেকে এই তো ওই টাইমটা তখন মনে হচ্ছে খুব ডিফিকাল্ট। গ্রেসফুলি সবকিছু হ্যান্ডেল করেছেন। এবং যে বাবাকে কিভাবে বিশ্লেষণ করবেন আপনি তাহলে, ব্যক্তি এবং মিউজিশিয়ান সব মিলায় আপনার কাছে তিনি কি? বাবার সবচেয়ে বড় দিক হচ্ছে উনি অসম্ভব দিল খোলা মানুষ, বলতে যেটা বোঝায় অসম্ভব আলাপিও ঠিক বলবো না, বলবো যে মানুষকে খুব আমোদ ফুর্তি করতে পছন্দ করতেন, মানুষকে আপন করে নিতেন, এবং মানুষকে সবচেয়ে বড় কথা খাওয়ানো, রান্না বান্না, ভোজন রসিক মানুষ ছিলেন। বিভিন্ন সময়ে আমার বাসায় চলে আসো, আজকে গানের জলসা হবে, গানের আয়োজন করছি, আর আমি দেখা গেল একটা বাবুর্চি নিয়ে চলে আসলো, আমাদের হয়তো ইয়ের সামনে রান্না হচ্ছে, উঠানে রান্না হচ্ছে, এবং বাবুর্চি দিয়ে রান্না হচ্ছে, মানে এত বড় বড় আয়োজন। তারপরে দেখা গেল যে 100-150 মানুষ অটোমেটিকলি চলে আসে, গানের ইয়ে হচ্ছে। এইভাবেই না আমার বড় হওয়া, এবং একটা বড় সময় এইভাবে পার করেছি। তো আমার বাবা যে এত বিশাল মাপের একজন মিউজিক কম্পোজার, এটা বুঝতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। অবশ্যই আমি জানি যে আমার বাবা ইজ ভেরি ফেমাস, আমার বাসায় অনবরত বড় বড় সব সিঙ্গাররা আসছেন, গান করছেন, সেটা বুঝেছি। কিন্তু তার এত বছর মানে ওভার দ্য ইয়ার্স এখন, এবং বাবা চলে যাওয়ার পর যেটা হয়েছে যে তার এখন বয়স হয়েছে, এখন আমার বোঝার ক্ষমতাটাও আরো বেড়েছে, এখন বুঝি প্রত্যেকটা গানের পিছনে কতটুকু সময় এবং শ্রম বাবা দিয়েছেন সত্যি তাই। এবং ওইটাই বলছিলেন যে সবাই একদম পুরো ইন্ডাস্ট্রিও তো আলাউদ্দিন আলী ছাড়া তখন মানে গান তো অসম্ভব, যত মাস্টারপিস উনি আমাদেরকে দিয়েছেন। উনার সাথে সবচেয়ে কোন গায়ক বা গায়িকার জুটি আপনার প্রিয়? আমি বলবো বাবার জনপ্রিয় গানগুলোর মধ্যে শাহনাজ রহমতুল্লাহ, ওনার এত সুন্দর সুন্দর গান আছে। কেন ওনার নামটা বললাম, কারণ সাবিনা আন্টির গান তো প্রচুর, যেমন ফিল্মে আমার মনে হয় সবচেয়ে বেশি গান সাবিনা আন্টির দেখা যাবে। রুনা আন্টিরও অনেক সুন্দর সুন্দর গান আছে, আমি পার্সোনালি রুনা আন্টির অনেক বড় ফ্যান। বাট শাহনাজ রহমতুল্লাহ, শাহনাজ আন্টির কথা এই জন্য বললাম যে ওনার এত সুন্দর সুন্দর গান আছে, আবার এত গান আছে যেগুলো ওরকমভাবে হয়তো এখনকার জেনারেশন জানে না, হ্যাঁ, কিন্তু জানে না। সেই গানগুলো শোনার অনুরোধ রইল, কারণ এত সুন্দর সুন্দর গান আছে। হ্যাঁ, শাহনাজ আন্টির আর আব্বুর কম্বিনেশনের খুব সুন্দর সুন্দর গান আছে। আর এখন যারা কাজ করছে, আপনি মানে সিনিয়র মিউজিশিয়ান হিসেবে কি বলবেন, কেমন হচ্ছে গান, আপনি কতটা স্যাটিসফাইড? এবং এই 2026-এ এসে দর্শককে যে ধরনের টেস্ট আমাদের উপহার দেওয়া উচিত, আলাউদ্দিন আলীরা সেই সময় যা দিয়ে এসেছেন, আমরা কতটা আঘাতে পেরেছি, নাকি আমরা বিপরীতমুখী যাচ্ছি, কি বলবেন? না, আমি না মিউজিক জাজ করি না, করতে পারি না বা করতে চাই না, কারণ সময় বদলায়, গানের গতি বদলায়, গানের কি বলবো লিরিক
টিউন মেলোডি সব কিছু বদলায় মানুষের লাইফ। একটা মুক্তিযুদ্ধের পরে একটা দেশ ও জাতির যে চিন্তা ভাবনা এবং তাদের যে মাইন্ডসেট থাকে সেখান থেকে এখনকার জেনারেশন অনেক দূরে চলে এসেছে। তো তাদের মাইন্ডসেট, তারা বড় হয়েছে একটা ফ্রি কান্ট্রিতে এবং একটা ভিন্ন একটা এনভায়রনমেন্টে বড় হয়েছে। তো তাদের চিন্তা ভাবনা, তাদের সুর, তাদের কথা একদম ডিফারেন্ট হবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমি জাজ করি না। হ্যাঁ, অনেক গান ভালো হচ্ছে, আবার অনেক গান ভালো হচ্ছে না, এটা আগেও ছিল, এখনও আছে। খালি একটাই কথা বলবো যে ভালো গান ইভেন্চুয়ালি থেকে যাবে এবং ওটাই আরও 10-15 বছর পরে আমরা কি বলবো, তখন আমরা বুঝতে পারবো যে আসলে ওই গানটা ভালো নাকি না, কারণ তখনই থেকে যাবে গানগুলো। অল টাইম ফেভারিট সিঙ্গার কি আপনার? বাংলাদেশে? ইন্টারন্যাশনালি বাংলাদেশে একটু মিলিয়ে শুনতে চাই। ইন্টারন্যাশনালি মাইকেল জ্যাকসন, চোখ বন্ধ করে আমার খুবই প্রিয়। পিঙ্ক আমার খুব পছন্দের একজন সিঙ্গার। মাইকেল জ্যাকসন তো নাম্বার 1 আলটিমেটলি। পিঙ্ক অ্যান্ড ম্যাডোনা, এই দুইজন আমার অসম্ভব ভালো লাগে। যেহেতু আমি পপ সিঙ্গার, আমি একদম ডেফিনেটলি পপ বেসড একজন মানুষ, আমার সব কিছু পপের মধ্যে থাকতে হয়। আর বাংলাদেশে আনডাউটেডলি দ্য রুনা লায়লা আন্টি। আর এখন যারা কাজ করছে তাদের দুইটা নাম জানতে চাই, যাকে আপনার কাছে মনে হয় যে আন্ডার রেটেড আর যাকে মনে হয় যে ওভার রেটেড। এটা আমি বলতে পারবো না, কারণ তাহলে প্রিয় মানে কারা কাজ ভালো করছে পছন্দ হয়, যার কাজ গায়কী ভালো বা কম্পোজিশন ভালো? আমি নতুনদের মধ্যে শানিলার গান খুব পছন্দ করি, আমাদের রুমানা আপার মেয়ে শানিলা। আচ্ছা, অসম্ভব শুনিনি এখনো। শানিলা অসম্ভব সুন্দর গান করে, যেমন কোক স্টুডিওর ইয়েতে ছিল। রুমানা মানে আমাদের খানাতাউর রহমানের কন্যা রুমানা, তার কন্যা রুমানা আপার মেয়ে, আগুন ভাইয়ের ভাগ্নি। এক্স্যাক্টলি। তো শানিলার গান খুব সুন্দর লাগে আমার, ও খুব সুন্দর গান করছে। আর অলরেডি তো এখন এত ভালো ভালো সিঙ্গার আছে, প্রত্যেকেই ভালো করছে, এক একজন এক একটা স্টাইল বেছে নিয়েছে, এটা আমার খুব ভালো লাগে। যে আগে একটা ছিল না যে আমি একজন শিল্পী মানে আমাকে অসম্ভব ভার্সেটাইল হতে হবে, সব ধরনের গান গাইতে হবে, সেখান থেকে যে সাহস নেই, যেটা আমি অনেক আগে করেছিলাম, চেষ্টা করেছি যে আমি পপ করবো। সো ওরকম কিছু কিছু সিঙ্গার এখন বের হয়েছে যারা শুধু একটা পার্টিকুলার জনরা নিয়ে কাজ করছে, যে শুধু রক করছে, বা এই সাহসটা আমার খুব ভালো লাগে। আর একটা স্বপ্ন যেটা এখনো পূরণ হয়নি, সেটা মিউজিক্যালি হতে পারে, ব্যক্তি জীবন নিয়ে হতে পারে। আমি মিউজিক নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি আসলে যেমন আমি যেটা বলি, আমি মিউজিক বাজ করেছি, কিন্তু এটা পুরোপুরি আমার মনের একটা ইচ্ছা থেকে যে আমি মিউজিক ইন্ডাস্ট্রিকে একটা জায়গায় আনতে চাই। কারণ মিউজিক, এবং ওটা হয়েছে, আমি পেরেছি যথেষ্ট। অনেক এপিসোড, হ্যাঁ, 12 বছর অনুষ্ঠানটা চলেছে। তো আমার ইচ্ছা ছিল যে বিহাইন্ড দ্য সিন, তারপরে এই মিউজিক বাজের থ্রুতে কিন্তু অনেক ইয়াং ছেলে মেয়ে কিন্তু উঠে এসেছে, যারা হয়তো ওই প্ল্যাটফর্মটা পাচ্ছিল না। আমরা চেষ্টা করেছি, আমি ফারশিদ, আমার কাজিন আবেদা খালার ছেলে, আমরা দুজন মিলে তো শোটা করতাম। হ্যাঁ, তো দুজন মিলে, হ্যাঁ, আমি তো 71 টিভিতে ছিলাম ডেপুটি এডিটর হিসেবে 12 বছর। তো পুরো শোটা আমার কনসেপ্ট, আমার ডিজাইন, সব কিছুই আমার করা। তো তখন আমরা চেষ্টা করেছি যে কিভাবে মিউজিক ইন্ডাস্ট্রিটাকে আরো রিভাইভ করা যায়, কিভাবে আরো একটু ভাইব্রেন্ট করা যায়, এবং এই শোটার একটা বড় রোল কিন্তু ছিল। হ্যাঁ, ইম্প্যাক্ট ছিল। এবং এখন মনে করি যে এরকম শো, আসলে মিউজিকের শো এত কমে গেছে, এই জায়গাটায় আমি খুব মানে কন্ট্রিবিউট করতে চাই। মিউজিক নিয়ে হচ্ছে ফোনো লাইভ বা একটা কনসার্ট আপনারা গিয়ে এগুলো চলে আসলে আসছেন, খুব একটা ইম্প্যাক্ট ফেলে না। হ্যাঁ, আর তারপরেও যদি হতো যে রেগুলার হচ্ছে, ভালো ভালো গান তৈরি হচ্ছে, তাহলে একটা কাজে দিত আসলে। একটা নতুন প্রোডাকশন এনে দেওয়া, সেটা তো হচ্ছে না। আমি যেরকম চেষ্টা করেছি যে কেউ নতুন গান করছে সেখানে স্টুডিওতে চলে যাওয়া, বা তাকে স্টুডিওতে নিয়ে এসে তার গান সম্পর্কে জানা, এনকারেজ করা, মানুষজনের ইন্টারঅ্যাকশনটা বাড়ানো, এটা একটা ভালো প্ল্যাটফর্ম। ওটা মানে আমার কাছে মনে হয় যে এরকম প্রোগ্রাম আরো দরকার। শেষ করছি আপনার সুরেলা কণ্ঠে আপনার নিজের কোনো গান, মায়ের গান শুনেছি 2 লাইন, এবার আপনার নিজের কোনো গান 2 লাইন দিয়ে শেষ করি। আমি আসলে নতুন অ্যালবামের গান এখনো করতে চাই না, কারণ খালি গলায় কেমন লাগবে জানি না, আমার এখনো ওইভাবে গাওয়া হয়নি। তবে আমার পুরনো একটা গান করছি। তবে আপনাদের সবাইকে ইনভাইট করছি আমার নতুন অ্যালবামটা শুনবেন। সবগুলো স্ট্রিমিং প্ল্যাটফর্মে আছে, ইউটিউবেও আছে। সো এনজয় দি অ্যালবাম। আর আমি আমার সেকেন্ড অ্যালবামের অল্প একটু গান করছি, যেটার নাম জানালায়। সকালে রোদে মিষ্টি হেসে গে, জানালায় দাঁড়াতে চোখ তোমাতে, ঘুম ঘুম চোখে তুমি দাঁড়িয়ে জানালার পাশে। জানি না কিভাবে থাকো তুমি আড়ালে, আর চোখে দেখি নাও আমাকে, বুঝেও বোঝো না এটাই ভালো লাগা।